রাহা জানে তার বলা কথাটা অহেতুক, তাও রাহা তিশানের সাথে একটু লাগতে আসলো। রাহার কথা শুনে তিশান একটু বিচলিত না হয়ে বলল, পুরো পৃথিবী জুড়ে আমার একটাই কাঙ্ক্ষিত মানুষ, যে এখন আমার গলায় বাঁদরের মতো ঝুলে আছে সেই। রাহা তিশানকে রাগাতে না পেরে বিরক্ত হলো। কি বলে যে ব্যাটাকে চেতানো যায়। রাহা ভাবলো মোয়ের নামটা সরাসরি বলে দিলেই তো মনে হয় হবে, কিন্তু না, মোয়ের কথা শুনলে আরো হেলা করবে সে। তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলার জন্য রাহা ভাবতে লাগলো। রাহা আহ্লাদি কণ্ঠে বলল, আজকাল তো দেখি সুন্দরীরা বাসা অবধি চলে আসে মিস্টার তিশানের জন্য। তিশান রাহার দুষ্টুমি বুঝতে পেরে নিজেও একটু দুষ্টুমি করে বলল, বাসায় তো সুদর্শন যুবক থাকলে তো মেয়েদের লাইন লাগবেই, রাহারানী তো তাকে পাত্তাও দেয় না। কই রাহা ভেবেছে তিশানকে জব্দ করবে, অথচ তিশান উল্টো রাহাকে ফাঁসাচ্ছে। রাহা তড়িগড়ি করে বলল, হুম হুম, চলে যান যারা পাত্তা দেয় তাদের কাছে। তিশান পেছন থেকে রাহাকে টেনে সামনে এনে বলল, পাত্তা না পেলেও আমার মহারানীর কাছেই থাকবো, বুঝলে? রাহা বুঝতে পারলো তিশানকে রাগানো যাবে না। ছেলেটা এত তেদর, রাগাতে চাচ্ছি অথচ রাগে না, আর রাগাতে না চাইলে হুট করে রেগে তুফান চালিয়ে দেয়। রাহা ভাবলো এবার জানিয়ে দেওয়া যাক মৌয়ের কথা। রাহা শান্ত এবং স্বাভাবিক ভঙ্গিতে বলল, মৌ আপু এসেছিল বিকেলে। রাহার মুখে মৌয়ের কথা শুনে তিশান এক প্রকার লাফিয়ে উঠল। মৌ আসছে? কেন আসছে? তিশানের কণ্ঠে অন্য কিছু, যেটা রাহার কাছে বেশ অদ্ভুত লাগলো। এতক্ষণ শান্ত থাকা তিশানের এই অস্থিরতা রাহার চোখে ধরা পড়লই। রাহা অবাক হয়ে ঠায় তিশানের দিকে তাকিয়ে আছে। বুঝতে পেরেই তিশান নিজেকে একটু শান্ত করে ফের জিজ্ঞেস করলো। তা কেন এসেছিল? রাহার মাথায় বুদ্ধি খেলে গেল। রাহা বুদ্ধি করে মিথ্যে বলল, আপনাকে খুঁজলো। আমাকে তো কিছু বলছে না, মানে বলেনি, বললো আপনার সাথেই নাকি বলবে। রাহার কথায় তিশান একটু শান্ত হলো। মনে হচ্ছে রাহার কাছে কিছু বলেনি বলে তিশানের এই শান্ত হওয়া। তিশান হাতের উল্টো পিঠে মুখ মুছে নিয়ে হাসার চেষ্টা করে বলল, ও, ও, আমাকে? আমার সাথে আবার ওর কি কথা থাকতে পারে? রাহা মুখে বলল, সে তো আপনি আর মৌ আপু জানেন। কিন্তু মনে মনে তিশানের চোখে মুখের এই অস্থিরতা রাহাকে অন্য কিছু ভাবছে। রাহা ঠিক করে ভাববে সেটাও যেন গুছিয়ে ভাবতে পারছে না। কিন্তু রাহার এই অস্থিরতা তিশানকে বুঝতে দিল না। তিশানের সামনে রাহা স্বাভাবিক রইল। রাত তখন গভীর, বাহিরে মিশকালো অন্ধকার, কুয়াশায় আশপাশ ঢেকে আছে। মাঝে মাঝে দূরে কোথাও একটা হুতুম প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। হঠাৎ করেই আচমকা রাহার কড়া ঘুমটা ভেঙে গেল। শীতের রাতের কম্বলের নিচে আরামে গুটিসুটি মেরে সে নিজেকে একটু গুটিয়ে নিল। ঘুম ঘুম চোখে রাহা পাশ ফিরেই এক হাত দিয়ে তিশানকে খুঁজলো। বিছানা ফাঁকা পেয়েই রাহা চমকে উঠল। চোখ পিটপিট করে তাকিয়ে দেখলো তিশান বিছানায় নেই। ঘুমের মধ্যে ঘাবড়ে গেলেও এখন ভেবেছে তিশান ওয়াশরুমে গিয়েছে হয়তো। ঘুমটা ভেঙে গেল বলে আর ঘুম আসছে না রাহার। সে একটু নড়ে চড়ে উঠতেই খেয়াল করলো বারান্দায় যাওয়ার দরজাটা হালকা করে খোলা। সম্পূর্ণ রুম অন্ধকার হলেও বারান্দা থেকে বাহিরের ল্যাম্প পোস্টের ঘোলাটে আলোর একটা রোশনি রুমের ভেতর চলে আসছে। সেই আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে বারান্দার দরজাটা খোলা। কিন্তু রাহার যতদূর মনে পড়ে সন্ধ্যায় রাহা আর তিশান আড্ডা শেষ করে বারান্দার দরজা আটকিয়ে দিয়েছিল। তাহলে এখন খোলা কেন? রাহা ভয় পেল বটে। ভয়ে বড় সড়ো হয়ে বারবার ওয়াশরুমের দরজার দিকে তাকাচ্ছে। বোকা মেয়েটা ভাবছে তার স্বামী ওয়াশরুমে। একটা বারের জন্য মনে হলো না তিশান বারান্দায় থাকতে পারে। বেশ কিছু সময় যাওয়ার পরও তিশানের বের হওয়ার খবর নেই। রাহা এবার আর ভয় পেয়ে বসে থাকতে পারলো না। সে কম্বল সরিয়ে পা টিপে টিপে বারান্দার দরজার আড়ালে দাঁড়িয়ে বারান্দায় উকি মেরে তিশানকে দেখেই চমকে গেল। তিশান! তিশান এত রাতে বারান্দায় কেন? রাহা নিজেকে সামলিয়ে নিল। তিশান ফিস ফিস করে কারো সাথে কথা বলছে। রাহার বুকটা ধক করে উঠল। তিশান ফিস ফিস করে কথা বললেও কণ্ঠে অনেক তেজ। মনে হচ্ছে কাউকে ভীষণভাবে ধমকিয়ে শাসাচ্ছে। রাহা চুপটি করে দরজায় একটা হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে, অথচ রাহার হাতটা অনবরত কাঁপছে। রাহা কি করবে বুঝতে পারছে না। মনকে বলল, ধুর, নিশ্চয়ই তিশান ভাইয়ের অফিসে ইমার্জেন্সি কল। আমার স্বামী আমাকে নিয়ে কত ভাবে যে সে বারান্দায় গিয়ে ফিস করে কথা বলছে, যেন আমার ঘুমে ডিস্টার্ব না হয়। এই সুন্দর সান্ত্বনাটা রাহা নিজেকে দিল। কিন্তু পরক্ষণেই তিশান দরজার কাছাকাছি এসে ফোন কানে রেখেই বলল,
তিশান কথাটা বলেই বারান্দা ছেড়ে চলে আসতে নিবে, আর রাহা তিশানের মুখে মৌয়ের নাম শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে। তিশান আসতেছে দেখেই রাহা দ্রুত সরে নিতে নিবে, অমনি কিছু একটার সাথে ধাক্কা খেয়ে রাহা পড়ে যেতে নিবে। অমনি তিশান পেছন থেকে অবাক হয়ে এসে রাহাকে তুলে ধরে বলল। রাহা, তুই এখানে কেন? রাহার চোখ চিকচিক করতে থাকলো, নিজেকে একটু স্বাভাবিক করতে চাইলো। এখন তিশানকে কোনো কিছু নিয়ে জিজ্ঞাসাবাদ করলে রেগে যেতে পারে। ব্যাপারটা বিটঘুটে না করে রাহা মনেই গেঁথে রাখলো। মুখে হাই তুলতে তুলতে বলল। লাইট অফ করে রাখছেন, অন্ধকারে কিছু দেখছিলাম না, ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলাম। তিশান রাহার কথা মেনে নিল, তার বলা কোনো কথা শোনেনি এটা ভেবেই একটু স্বস্তি পেল। রাহা ওয়াশরুমে ঢুকে গেল, চোখে মুখে পানি দিয়ে কিছু সময় থম মেরে দাঁড়িয়ে রইল। তারপর স্বাভাবিক থাকার মতোই ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। তিশান ততক্ষণে শুয়ে পড়েছে। রাহা এসে শুতেই তিশান রাহাকে টেনে নিজের কাছে নিল। তিশানের উষ্ণ ছোঁয়াতে রাহার ভাবান্তরগুলো থেমে থাকেনি। তার ভাবনারা তীর তীর করে বাড়তে থাকলো, মাথায় হাজারো ভাবনা। কিন্তু তিশানের প্রতি এই অবিশ্বাসে আসে না যে তিশান ঘরে স্ত্রী রেখে বাহিরের মেয়ের সাথে পরকীয়া করবে। এটা রাহা কখনো মানতে পারে না। তাই রাহা তিশানের দিকে পিঠ ঠেকিয়ে শুয়ে থাকাকে, কিন্তু তিশানের প্রতি এই অবিশ্বাস আসে না যে তিশান ঘরে স্ত্রী রেখে বাহিরের মেয়ের সাথে পরকীয়া করবে। এটা রাহা কখনো মানতে পারে না। তাই রাহা তিশানের দিকে পিঠ ঠেকিয়ে শুয়ে থাকা থেকে তিশানের বুকে মুখ গুজল, কিন্তু মনের ভেতরের খুঁতখুঁত ভাবটা গেল না। মোর সাথে তিশানের কিসের কথা থাকতে পারে এটাই রাহা বুঝতে পারছে না। আর তিশানের কথা যতটুকু শোনা গিয়েছে, মনে হয়েছে তিশান মোকে শাসাচ্ছে। তার মানে কি তিশানকে মৌ বিরক্ত করে কোনোভাবে? তিশানকে কি একবার জিজ্ঞেস করে দেখবে? তিশান যদি রেগে যায়, যদি বলে তুই কান পেতে শুনেছিস কেন আমার কথা, তখন? না না, রাহা ভাবলো তিশানকে কিছু জিজ্ঞেস করা যাবে না। হালকা একটু নজর রাখবে ভেবেই হাজারো চিন্তার মধ্যে ঘুমিয়ে গেল মেয়েটা। এতক্ষণ তিশান চুপটি করে থাকলেও এবার রাহার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মনে হলো হাজারো আকুতি তিশানের নিজের করা ভুলের জন্য নিজেকে এমনভাবে ফেঁসে যেতে হবে, জানলে সব মানুষই বোধহয় আর তার মতো পাপ করার আগে একটু হলেও ভাবতো। পাপ কারো পিছু ছাড়ে না, এটা তিশানের সাথেই প্রমাণ হবে বোধহয়। অজিউর রহমান আজকে বাসায়। তিনি বাসায় থাকলে সম্পূর্ণ বাসায় একটা নীরবতা বিরাজমান থাকে। যদিও বাসাটা এখন আগের মতো হইচইতে থাকে না। আগে তানিয়া ছিল, মৌ ছিল, আর বাচ্চামো করা রাহাও ছিল। যেই মেয়ে এখনো আছে, কিন্তু তার বাচ্চামো নেই। তিশানের অনেক স্টুডেন্টরা ছিল, যে কারণে বাসার মধ্যে একটা হইচইয়ের ব্যাপার থাকতো। ইদানিং সেটা নেই, বাসা সব সময়ের মতোই নীরব থাকে। সকাল 7টা, রাহা ব্যস্ত হাতে তার শ্বশুরের সামনে নাস্তার প্লেট রাখলেন। সাদা আটার রুটি, সাথে ডিম ভাজা আর আলু ভাজি। রোকেয়া বেগম রান্নাঘর থেকে রাহাকে ডেকে বললেন তিশানের দুপুরের খাবারটা বক্স করে দিতে। রাহা দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকেই বলল। মাসে কখনই তো দিয়েছে তোমার ছেলের খাবার, রেডি করো, একটু দেরি হলে তোমার ছেলে না আবার আমায় মাথায় তুলে আছাড় দিবে। রোকেয়া বেগম বাকি রুটিগুলো ছেঁকতে ছেঁকতেই মুচকি হাসলো। রাহা তাকে এখন আর খালামণি ডাকে না, মা বলেই ডাকে। মেয়েটা খুব লক্ষ্মী, কি সুন্দর কোমল তার মন। রোকেয়া বেগম ভেবেছিল সে হয়তো বাবা মা ডাকবে না, কিন্তু তাকে ভুল করে দিয়ে রাহা ঠিকই তাদেরকে বাবা মা ডাকে। অথচ তিশান এখনো মুনতাহারা আর শরীফুলকে আন্টি আঙ্কেলি ডাকে। এতে অবশ্য তাকে কেউ কোনো জোর জবরদস্তি করেনি। তিশান বের হওয়ার আগে রাহা তিশানের মোবাইল তন্ন তন্ন করে সবকিছু চেক করেছিল, কিন্তু মৌয়ের সাথে কোনো কিছুই পেল না। রাহা বেশ হতাশ হলো। তিশান বেরিয়ে পড়েছে সেই কখন। রাহা বসে বসে ভাবছে কি করা যায়। নিজের স্বামীকে সে ভালো করে জানে, তারপরেও তাকে আরেকটা মেয়ের সাথে কখনোই সন্দেহ করতে পারছে না। কিন্তু তাছাড়া তাদের দুজনের সম্পর্কটা এমন লুকোচুরির কেন হবে সেটাই বুঝতে পারছে না রাহা। মৌয়ের বর্তমান ঠিকানাও নেই যে তার সাথে যোগাযোগ করবে। মৌকে অবশ্য কথার ফাঁকে জিজ্ঞেস করা হয়েছিল কোথায় বাসা নিয়েছো, অথচ মৌ তার কথাটা একেবারে এড়িয়ে গিয়েছিল। আচ্ছা মা, আমাদের নিচ তলায় নতুন ভাড়াটিয়া এসেছে? রাহা প্রশ্নটা করলো তার শাশুড়িকে। তিনি বসে বসে পান সাজাচ্ছিল। ইদানিং পান খাওয়া শুরু করেছে। রাহা মজা করে বলেছিল, আমার শাশুড়ি এত জোয়ান মানুষ হয়েও পান খেয়ে লাল হয়ে থাকে। রোকেয়া বেগম হেসে বলেছিল, জোয়ান বুড়া লাগে না রে, এখন যুবতী মেয়েগুলো পান খায়। রাহার সে কি হাসি এই কথা শুনে।
রোকেয়া বেগম গালের চিপায় পান ঢেলে দিয়ে চিবোতে চিবোতে বলল, হ্যাঁ, ভাড়াটিয়া তো এসেছে সেই গত মাসেই। কেন বলতো? না, ছাদে কাপড় চোপড় দেখলাম, তাই জিজ্ঞেস করলাম। রোকেয়া বেগম অবাক হয়ে বলল, ও মা, তুই জানতিস না আগে থেকে ভাড়াটিয়া এসেছে? তুই দুনিয়ায় আছিস তো? রাহা একটু চুপসে গেল, কারণ সে জানতো ভাড়াটিয়া এসেছে, কিন্তু তাও কথা নেওয়ার জন্য এই কথাটা বলছে। আরে এত খেয়াল করিনি গো। আচ্ছা, মৌয়াপুরা কি চলে গেল? কেন গেল? রোকেয়া বেগম পান চিবাতে চিবাতে বলল, হ্যাঁ, চলেই তো গেল। বড্ড মায়া লাগে ওদের জন্য। কি জানি কেন চলে গেল হঠাৎ করে। বলল তো তার ছোট ভাইটারে নাকি যেই মাদ্রাসায় দিয়েছে সেটা এখান থেকে দূরে হয়ে যায়। রাহা কিছুটা দ্রুত ব্যস্ত হয়ে বলল। এখন কোথায় থাকে ওরা? রাহা কথাটা জিজ্ঞেস করে অধীর আগ্রহ শাশুড়ির পানে তাকিয়ে রইল। নিশ্চয়ই শাশুড়ি এখন ঠিকানাটা বলবে, কিন্তু না, শাশুড়ি তাকে সম্পূর্ণ নিরাশ করে দিয়ে বলল, কি যে বলছিল একটা নাম মনে আসছে, কিন্তু মুখে আসছে না। ওর মায়ের সঙ্গে আর কথা টথা হয় না যে। আগে তো কল দিত, এখন তো তাও দেয় না। কি জানি কি হলো। রাহা একটু নমনীয় কণ্ঠে বলল। তুমি না হয় কাল একবার কল দিয়ে খবর নাও। রাহার প্রস্তাবটা রোকেয়া বেগমের পছন্দ হলো। ফোনটা এনে রাহার কাছে দিয়ে নিজের চশমাটা চোখে লাগিয়ে বলল। নাম্বারটা দেখ তো কোথায় আছে। সে যেভাবে চশমা চোখে দিচ্ছিল, রাহা ভেবেছে নাম্বার হয়তো সে নিজেই বের করবে। কি জানি, চশমা পরা মুরব্বী লোকদের মনে হয় এমনটাই স্বভাব। বেশ কিছু সময় খোঁজার পর একটা নাম্বার পেল, মৌ দিয়ে সেভ করা। রাহা কিছু না ভেবে শাশুড়ির দিকে আর চোখে তাকিয়ে চুপি চুপি নাম্বারটা নিজের ফোনে তুলে নিল। এর নাম্বারে কল দিয়ে শাশুড়ির কাছে দিল। দুইবার রিং হতেই রিসিভ হলো। ওপাশ থেকে সালাম দিয়েছে। রোকেয়া বেগম সালামের জবাব দিয়ে জানতে চাইল, মৌ নাকি গো? জি আন্টি, ভালো আছেন? আপনার শরীর এখন কেমন? ভালো মা, ভালো আছে শরীরটা। তা তোমাদের কি খবর? সেদিন তো আসলে, আমি ঘুমে থাকতে থাকতে চলে গেলে। দুটো কথাও বলতে পারলাম না। চোখের দেখাই তো দিলা না। একটু ডাকলেই তো পারতে। মৌ হেসে বলল। না আন্টি, আপনি অসুস্থ তাই ডাকিনি আর। তা তোমার আম্মু কেমন আছে? আর তোমার ভাই মাদ্রাসায় যায় তো ঠিকঠাক? জি আন্টি, মাদ্রাসায় তো আছে। আম্মু নয়তো আমি মাঝে মাঝে গিয়ে সাক্ষাৎ করে আসি। মাশাল্লাহ মাশাল্লাহ, বেশ ভালো। এতক্ষণের কথোপকথন সব শুনেছে রাহা, কারণ কলটা লাউড স্পিকারে দেওয়া ছিল। সে শাশুড়িকে ঠোঁট নাড়িয়ে শিখিয়ে দিল বাসাটা কোথায় জিজ্ঞেস করতে। রোকেয়া বেগমও বুঝলো, তবে তিনি আরো চতুর, সরাসরি জিজ্ঞেস না করে বলল। আইসো আবার, তোমার আম্মুও বলো আসতে। এই কথার বিপরীতে মৌও তাকে বলল যেতে। তখনই তিনি চট করে বলে ফেলল। যাব কি করে গো? তোমাদের বাসা কোথায় সেটাই তো এখনো জানা হলো না। মৌ ব্যস্ত কণ্ঠেই বলে দিল। কি বলেন, বাসা কোথায় জানেন না? বাসা তো বউবাজারের কাছে। দক্ষিণে যে সদরে যাওয়ার রোড, তার পূর্ব পাশে বড় বাজার আছে, ওটার পিছনের গলিতে ছাইরঙা 3 তলা বিল্ডিংটাই। আমরা 2 তলায় থাকি। মৌয়ের বলা ঠিকানা রাহার সাথে সাথে মুখস্থ করে ফেললো, যেন কাঙ্ক্ষিত ইনফরমেশন পেয়ে খুশি খুশি লাগছে, আর কিছুটা আতঙ্কিতও লাগছে। কে জানে মোর থেকে কোনো তথ্য বের হয়ে আসে। খারাপ কোনো কিছু যেন না হয়, সেটারই দোয়া করছে মেয়েটা। বিশেষ করে তার প্রাণপ্রিয় স্বামীর বিরুদ্ধে কোনো কিছু। মেয়ে জাতি বড়ই আহ্লাদি আর নাক উঁচানো তার স্বামীর ব্যাপারে। যেখানে সন্দেহ করার দরকার পড়ে না, সেখানেও সন্দেহ করে। আর এখানে তো রাহা নিজ কানে শুনে নিল। এরপরও চায় স্বামীর বিরুদ্ধে কিছু না হোক, তার ভাবনা আর সন্দেহগুলো ভুল হোক। সে নিজে ভুল হোক, কিন্তু তিশান ভুল না হোক, ভুল মানুষও না হোক। ভালোবাসা পেয়ে হারানোর শোক সামলাতে পারবে না সে। রাহার বুক ধক ধক করে, কি জানি কোন খবর আসে। শান্তশিষ্ট রকচটা দেয়ালের পিঠে তার কাটায় আটকে রাখা ঝুলানো ছবিটার দিকে তাকিয়ে আছে রাহা। ছবিতে সুন্দর একটা ফ্যামিলি ফটো। সাদা কালো ছবিটাতে 6 বছরের মৌ তার বাবার কোলে, আর 1 বছর বয়সের একটা বাচ্চা ছেলে মৌয়ের মায়ের কোলে। রাহা বুঝলো এটা মৌয়ের ছোট ভাইটা। মাছ বাজার ফেলে ছোট্ট গলিতে ঢুকে আধো অন্ধকার গলির এক কোণে মৌদের বাসাটা।
পুরনো বিল্ডিং। রুমের ভেতর লাইট জ্বালিয়ে রাখার পরেও কেমন অন্ধকার অন্ধকার একটা ভাব। রাহা বসার রুমে বেতের সোফায় বসে মনে মনে ভাবলো, আমাদের এত সুন্দর খোলামেলা বাসা ছেড়ে এখানে আসলো, হয়তো বাসা ভাড়া কম এখানে। এই শীতের সিজনে বোরকা হিজাব পরিহিতা রাহা রুমে বসে ঘামছে। ঠিক কোন কারণে এই ক্লান্তি সেটা রাহার বুঝতে অসুবিধা হলো না। একে তো এই বন্ধ রুম, তার উপর তিশানকে মিথ্যা বলে বেরিয়েছে। তিশান অফিসে যাওয়ার পর রাহা তাকে জানিয়েছে যে সে কলেজে যেতে চায়। তিশান এটা শুনে ধমকি ধামকি করে বলে যে রাতে তো কলেজে যাওয়ার কথা বললি না, এখন হুট করে বলতেছিস কলেজ যেতে হবে, আগে বললে আমি দিয়ে আসতে পারতাম। রাহা জানে সে কলেজ যাবে না, তাই তিশানের সাথে মধুর স্বরে কথা বলে বুঝিয়ে বলল সে একা যেতে পারবে, সমস্যা নেই, খুব জরুরি ক্লাস আছে আজকে, ফাইনাল এক্সামের মাধ্যমে লেকচার দিবে স্যার। তিশানও আর না করতে পারল না। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরেও মৌয়ের দেখা পেল না রাহা। এদিকে অপেক্ষায় থাকতে থাকতে আর তিশানের ভয়েও রাহা বিরক্ত হচ্ছিল। মৌয়ের মা রাহাকে বসিয়ে দিয়ে যে কোথায় গেল তারও কোনো খবর নেই। রাহা বিরক্ত হয়ে উঠতে যাবে, অমনি দরজা ঠেলে রুমে ঢুকলো মৌ। রাহার দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে বলল, আরে রাহা যে, তিশান জানে তুমি আমার কাছে আসছো? এই যে। রাহাকে দেখে বউ অবাক হলো না। এটারও একটা কারণ হলো তার মায়ের কাছে আগেই শুনে নিয়েছে, তা না হলে নিশ্চয়ই একটু না একটু ঘাবড়ে যেত। রাহা কেবল মৌয়ের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করে। মৌয়ের কণ্ঠস্বর নিচু, অথচ কথায় কতটা জটিলতা। জানলে অসুবিধা হতো বুঝি? মৌ রাহার সামনে এসে বলল, মেয়েটা ইদানিং অনেক ফ্যাকাশে লাগে, আগে এতটাও লাগতো না, তবে আগে থেকেই তার মধ্যে একটা অন্যরকম ভাব থাকতো, যেটা রাহা টের পেলেও পাত্তা দেয়নি, কিন্তু আজকাল ব্যাপারটা পাত্তা দিতেই হচ্ছে। রাহার বলা কথায় কেবল চোখ তুলে তাকালো। মৌ কথার জবাব না দিয়ে কণ্ঠে ব্যস্ততা এনে বলল, তা কি মনে করে রাহা? রাহা এবার একটু অপ্রস্তুত হলো। ঠিক কোথা থেকে কিভাবে শুরু করবে সেটা তো ভেবে আসেনি। মৌয়ের সাথে দেখা করে কথা বলতে হবে এটা ভেবেই তো দৌড়ে চলে এসেছিল। কি বলবে এবার ভাবতে ভাবতেই রাহা চিন্তিত মুখ দেখে এক গ্লাস পানি রাহার দিকে এগিয়ে দিয়ে মৌ বলল, পানি খাও, এত ঘামছো কেন? রাহা হাসার চেষ্টা করলো। সে সত্যি ঘামছে, অনেকটা নার্ভাস লাগছে অজানা এক কারণে। সে যে নার্ভাস এটা মৌয়ের চোখে ধরা পড়ে গেল দেখে আরো বেশি অপ্রস্তুত হলো। রাহার এমন অবস্থা দেখে মৌ একটু চুপ করে থেকে বলল, সংসার কেমন চলছে? মৌয়ের করা প্রশ্নে রাহা বোধহয় একটু সহজ হলো। সংসার তো ভালো যাচ্ছে, খুবই ভালো বলা যেতে পারে, কিন্তু ঝামেলাটা মনে হয় আপনার জন্য হচ্ছে। মনে মনে কথাটা ভেবে রাহা হাস্যোজ্জ্বল মুখে বলল, আলহামদুলিল্লাহ, আর 5টা সুখী সংসার যেমন তেমনি যাচ্ছে। মৌ দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সুখী হওয়ার দরকার। এই রাহার জন্য কত কি করলো তার হাজবেন্ড। রাহা যেন সুযোগ পেল, দ্রুত গলায় বলে উঠল। কি কি করলো আপু? রাহার তারা দেখে মৌ বুঝে গেল সে কোনো মতলব এখানে এসেছে। আর কোনো কথা না বলে মৌ ফট করে বসা থেকে উঠে গিয়ে কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে রাহাকে বলল, যেই মতলবে এসেছো সেটা পূর্ণ হচ্ছে না রাহা, তুমি আসতে পারো এবার। রাহা থমথমে অবস্থায় পড়ে গেল। হুট করে এমন ব্যবহার আশা করেনি সে। কিছুটা অপমানিত ফিল হলো। এই ছোট্ট জীবনে খুব কম মানুষ রাহাকে সিরিয়াস অপমান করেছে। সে সব সময় স্বল্প মানুষের সাথে চলাফেরা করেছে, আর এই সব মানুষগুলোর কাছেই রাহা বেশ আদরের ছিল। তাই এমন অপমানে চোখ চিকচিক করে উঠলেও নিজেকে সামলিয়ে একটু কড়া স্বরে বলল, এত ভয় কিসের মৌ আপু? কিসের এত ভয় তোমার? কি লুকাচ্ছো আমার কাছ থেকে? মৌ রেগে গেল, প্রচন্ড ধমক দিয়ে বলল, শাট আপ রাহা, আমি তোমার সিনিয়র, উঁচু গলা করে কথা বলো না। তোমাকে কিন্তু ভদ্রঘরের মেয়েই জানি। আমি ভদ্রঘরের মেয়ে বলেই এখনো আপনার সাথে সুন্দর করে কথা বলছি মৌ আপু। মৌ কিঞ্চিত হেসে রাহার মুখের সামনে এসে বলল, তাই না? তা আমার সাথে তুমি অসুন্দর করে কথা বলতে চাচ্ছ নাকি বলো তো? রাহা কি বলবে আর বুঝতে পারছে না। অন্যের বাসায় এসে কারো থেকে জোর করে কি আদৌ কোনো কথা বের করা যায়? কি জানি, যায় হয়তো, কিন্তু রাহা কখনো এমন পরিস্থিতি পার করেনি। রাহার ভাবনার মাঝে ফোনটা বেজে উঠল। তিশান কল দিয়েছে। কি করবে এখন? কল রিসিভ না করলেও সমস্যা। রাহা কল রিসিভ করতেই ওপাশ থেকে তিশান বলল, কলেজে গিয়েছিস তো ঠিকঠাক? জানালি না তো, বললাম পুছে নক দিতে, আমার চিন্তা হচ্ছিল।
রাহা কণ্ঠ স্বাভাবিক করে বলল, আসলে ক্লাস শুরু হয়ে গিয়েছিল তো তাই আর কল করতে পারিনি। তিশান বিশ্বাস করে নিল এই কথা। আরো কিছু আদর মাখা কথা বলে সে কলটা রেখে দিল। মৌ তখনও সেখানে দাঁড়িয়ে রাহার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, স্বামী সোহাগ ফেলে রেখে কেন শুধু শুধু অশান্তি করতে আসছো রাহা? রাহা আর ভাবল না, হুট করেই বলে ফেলল। তবে আপনি কেন আসছেন আমাদের মাঝে? রাহার কথায় মৌ হেসে গড়াগড়ি খেলো। এত হাসে মনে হয় কখনো দেখা যায়নি তাকে। হাসলে সবাইকে ভালো লাগে, কিন্তু এখন মৌয়ের এই হাসি রাহার মোটেও ভালো লাগছে না। রাহা বিরক্ত হলো, কিন্তু মুখে কিছু বলল না, মৌয়ের মুখের দিকে তাকিয়ে রইল। মৌ ইচ্ছে মতো হেসে নিজেকে খুব কষ্টে থামিয়ে বলল, আহা রাহা, তুমিও না। তোমার কি মনে হয় তোমার স্বামীর জন্য সবাই পাগল? শোনো, সবাই পাগল কিনা জানি না, তবে আমি এসবে নাই। মৌয়ের চোখ মুখের ভাব অনেকটাই সিরিয়াস, তাই রাহার কিছুটা বিশ্বাস হলো। নিজেকে একটু হালকা লাগছে, তবে তাও একটা কিন্তু থেকে যায়। তিশানের সাথে রাতের গভীরে কিসের কথা তার? রাহা এখনই সেটা আর প্রকাশ করলো না। পরিস্থিতি বুঝে একটু চুপ থাকতে হয়, এতে লস নয় বরং লাভই হয়। তবে রাহা একেবারে ছেড়ে না দিয়ে বলল, তবে বাসা কেন হঠাৎ চেঞ্জ করে ফেললে? বিয়েই বা কেন করবে না? মনোভাব কেন এমন? নিশ্চয়ই তিশানের জন্য, তাই নয় কি? মৌয়ের দুই চোখে আগুন জ্বলে উঠল। সামনে থাকা টেবিলে প্রচন্ড জোরে থাপ্পড় বসিয়ে দিল। সম্পূর্ণ ঘরময় শব্দ করে উঠল। রাহা কিছুটা ভয় পেয়ে চুপসে গেল। মৌ জ্বলন্ত আগুনময় চোখ নিয়ে রাহার দিকে তাকিয়ে বলল, শুধুমাত্র তিশানের জন্য বেঁচতে গেলে রাহা? তা না হলে তোমার এই ফালতু লজিকের কথার জন্য আমি তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতাম। রাহা ভয় পেলেও দমে গেল না। মৌয়ের দিকে পিটপিট করে তাকিয়ে বলল, তিশানের জন্য কেন? এত সিরিয়াস মুহূর্তেও রাহার এমন সহজ সরল প্রশ্ন, যা মৌকে কঠোর হতে দিচ্ছিল না। মৌ একটু সহজ হলো। রাহার সহজ সরল মুখের পানে তাকিয়ে ভাবলো, মেয়েটারই বা কি দোষ? রাহার সন্দেহ দূর করতে হবে ভেবেই মৌ বলল, তোমাকে ফুলের টোকা দিলে তোমার তিশান এসে আমাকে কচুকাটা করতে দ্বিধা করবে না, বুঝলে এবার? তিশান সম্পর্কে তুমি এত কিছু জানো কি করে মৌ আপু? রাহার কণ্ঠে সরলতা। মৌ বড্ড আবেগী, অথচ নিজেকে সব সময় শক্ত আবরণে ঢেকে রাখে। রাহার সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, তাই শত চেষ্টা করেও তার সাথে কঠোর হওয়া যাচ্ছে না। কিন্তু এমন প্রশ্নে রাগও হচ্ছে বেশ। মৌ চুপ করে ঘাড় নিচু করে বসে রইল। রাহা বার কয়েক মোর দিকে তাকিয়ে আবার বুলেটের মতো আরেকটা প্রশ্ন ছুড়ে দিল। তিশান ভাই যদি নাই হয় তবে কার জন্য আপনার এত অপেক্ষা, আক্ষেপ আর এই রংহীন জীবন কেন? মৌ বিরক্ত হয়ে বলল, রাহা, স্টপ প্লিজ। তুমি অতিরিক্ত করে ফেলছো নয় কি? তোমার পার্সোনালি কোনো কিছু তুমি এভাবে জানতে চাইতে পারো না। আর আমার জীবন রঙিন হতে যাবে কেন? আশ্চর্য। রাহা খেয়াল করলো মৌ এসব বললেও তার চোখে অন্য কিছু। রাহা ভাবলো চেষ্টা করতে দেখতে সমস্যা নাই, মেরে তো আর ফেলবে না, তাই একটু বাঁচিয়ে দেখার জন্য ফের বলল, তোমার চোখ দেখলে বোঝা যায় আপু তোমার জীবন কতটা রংহীন। নিজের পক্ষে নিজের মনকে বুঝে কেউ কথা বললে তাকে মনের সব দুঃখ কষ্টের কথা বলে দিতে ইচ্ছে করে। মনে হয় সে হয়তো বুঝবে আমাকে, আমার কষ্টগুলো কেউ বুঝবে। আমরা তো চাই আমাদের কষ্টের কথাগুলো কেউ শুনুক, বুঝুক, কিন্তু বিশ্বাসযোগ্য কাউকে পাই না বিধায় বলতে দ্বিধা কাজ করে। কিন্তু মৌ জানে রাহাত যথেষ্ট ভালো মেয়ে, তাই ভাবলো মেয়েটা যেহেতু নিজের স্বামীর সাথে তাকে সন্দেহ করে, তাই তাকে সত্যিটা বলে দেওয়াই শ্রেয়। মৌ মাথা তুলে তাকিয়ে দেখলো লাহা তার দিকে তাকিয়ে আছে অসহায় দৃষ্টি দিয়ে। মৌ নিজে একজন ভাঙা মনের মানুষ, তাই চোখের সামনে কারো অসহায়ত্ব দেখতে পারে না। তার কান্না চলে আসে। লুকিয়ে কান্না করতে করতে এমন হয়ে গিয়েছে যে এখন কাটা ফুটতে হয় না, কাটা দেখলেই কান্না চলে আসে। রাহা আর মৌ চোখাচোখি হতেই মৌ ঠোঁট ভেঙে কিছুটা কেঁদে দিল। দু চোখ থেকে গড়িয়ে কয়েক ফোঁটা পানি টপ টপ করে পড়ে গেল গালবে। রাহা হতবম্ব হয়ে গেল। এ কি মৌ আপু, কাঁদছো কেন? কান্নার সময় কেউ ডাকলে বা কিছু বলতে আসলে কান্না যেন আরো বেড়ে যায়। মৌ নিঃশব্দে অঝরে কান্না করতে লাগলো। রাহা কি করবে বুঝতে পারলো না। মৌয়ের হাতটা ধরতেই মৌ রাহার হাতটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে ধরে কাপা কাপা গলায় বলল, আমি একজন হতভাগ্য নারী রাহা, যে ভালোবাসতেই পেরেছি অথচ তাকে পাইনি।
রাহা মৌয়ের দিকে তাকিয়ে রইল, জানে মৌ আরো কিছু বলবে। তার ঠোঁট কাঁপছে। মৌ নিচু হয়ে কান্না করতেই লাগলো। রাহা অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো, কাকে ভালোবাসতে আপু, কে সে? মৌ রাহার মুখের দিকে তাকিয়ে হাতের উল্টো পিঠে মুখটা মুছে অস্পষ্ট স্বরে বলল, ইব্রাস। মোর ধরে রাখা রাহার হাতটা অনবরত কাঁপতে লাগলো নামটা শুনে। রাহা আস্তে করে হাতটা সরিয়ে নিল। মাথা ঘুরাচ্ছে তার। এটা কি বলল মৌ আপু? সেই পুরুষের জন্য নিজের কিশোরী জীবনের সৌন্দর্য হারিয়ে গিয়েছিল, যৌবন রংহীন হয়ে গিয়েছিল, তাকেই নাকি মৌ? না, আর ভাবতে পারছে না রাহা। মৌয়ের কান্না মিশ্রিত মুখের দিকে তাকিয়ে রাহা কান্না করতে ভুলে গেল। রাহা খেয়াল করলো তার চোখে পানি আসছে না। কান্নাটা পালিয়েছে সব। রাহার মস্তিষ্ক ফাঁকা লাগছে কেবল। এও কি না সম্ভব? গ্রামের নাম কানাইপুর। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে সবুজ মাঠ, ফসলের ক্ষেত আর বিশাল বটগাছের ছায়া। শীতের সকালে কুয়াশায় ডেকে থাকা মেঠো পথ বেয়ে গরু গাড়ি, ঠেলা গাড়ি আর ছেলেদের সাইকেলের ক্রিং ক্রিং শব্দ কানে আসে। তোমাকে সেদিন বলেছিলাম আমি গ্রামে গিয়েছিলাম। রাহা মাথা নাড়ল। হ্যাঁ, বলেছিলেন। মৌ বলতে শুরু করলো, আমি কানাইপুর গ্রামে মাঝে মাঝেই যাই, যাওয়ার চেষ্টা করি। প্রায় সময় সুযোগ পেলেই ছুটে যাই সেই গ্রামে। কানাইপুরের অধিকাংশ জমি চাষ করে। এটাই মূলত নিম্নবর্গের মানুষের প্রধান কাজ সেই গ্রামে। কেউ কেউ নিজের জমি না থাকলে অন্যের জমিতে চাষ করে খায়। মৌ একটু থামলো। রাহা অধীর আগ্রহে মৌয়ের কথা শুনছে, কিন্তু এখনো পর্যন্ত কথা তেমন কিছুই বুঝলো না। তবে আশা রাখবে বুঝবে। ইব্রাস কানাইপুরের ছেলে। তার বাবা অ্যাক্সিডেন্টে বহু বছর আগে একটা পা হারিয়েছে। এরপর থেকে আর কিছু করতে পারে না। ইব্রাজের বাবা হাশেম আলী নিজের জমি ছিল না। সে গ্রামের চেয়ারম্যানের জমিতে চাষ করে খেত। অ্যাক্সিডেন্টের পর সেটাও আর করতে পারছিল না। বড় ছেলে হিসাবে ইব্রাজ 17 বছর বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে নেয়। তখন সে এসএসসি দিয়েছে কেবল। এসেছিল পড়াশোনা করবে, বড় কোনো চাকরি করে বাবাকে জমি কিনে দিবে। নিজের জমি হবে তখন। দুটো বোন আর একটা ছোট ভাই আর মা বাবা সহ সবাইকে দেখে রাখার দায়িত্ব তখন তার একার। বোন দুটো তখন 13 আর 8 বছরের ছিল। আর বড়টার বিয়ে হয়েছে। গ্রামের মানুষ বড্ড ভালো বলে তাদের দায়িত্বে বিয়ে দিয়েছে। টিউশন আর অন্যের কামলা খেটে গ্রামের একটা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করলো ভালো রেজাল্ট করে। এরপর গ্রাম থেকে কিছু দূরে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করলো। ভালো রেজাল্ট ছিল, কিন্তু তার চাইলেও সম্পূর্ণ পরিবার রেখে দূরে কোথাও পড়াশোনার জন্য যেতে পারছিল না। ভাইটা ছিল 11 বছরের। এদিকে বাবা অচল, যে কারণে ইব্রাজ চাইলেই উঠতে পারতো না। ডানা থাকলেও সে উড়া জানে না। এরপর অনার্স শেষ করতে করতে ভাই বোন অনেকটাই বড় হলো। গ্রামের লোকজন তাদের দেখে এখন, তাই এত ভয় আর তখন ছিল না। সেই থেকে ঢাকা এসেছিল। ঢাকায় তার যাত্রা হয়েছিল, অথচ বাড়ি ফেরা হয়নি। তোমাদের বিল্ডিং এর তাদের রুমটাই ছিল তার শেষ স্থান। এতটুকু বলেই মৌ দীর্ঘশ্বাস টানলো। রাহা পাথর হয়ে বসে আছে। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। এত কিছু সে কিছুই জানে না, অথচ মৌ সব জানে। রাহার ভাবনার মধ্যেই মৌ আবার বলে উঠল, ঢাকা নাকি এসেছিল একটা জবের জন্য। ইব্রাজের দূর সম্পর্কের একজন মামা প্রতিবেশী বলা যায়। গ্রামের একজন নামি দামি মানুষ সে। তাকে চাকরি দিবে আশা দিয়ে ঢাকায় এনেছে। মানুষটা তোমাদের বিল্ডিং এর বাড়িওয়ালা। তাকে শহরে টাকা ছাড়া পানিও পাওয়া যায় না। সেখানে তিনি থাকার জায়গাটা দিয়েছিল বিনামূল্যে। এত বড় সুযোগ হাতছাড়া করতে কেই বা চায় বলো? কিন্তু চাকরিটা তার হচ্ছিল না। ঠিক কোনো কারণে হচ্ছিল না সেটা জানা নেই। হয়তো ভাগ্য সায় দিচ্ছিল না। এর মধ্যেই সেই দূর সম্পর্কের মামার তাগিদে একটা ভার্সিটিতে মাস্টার্স অ্যাডমিশন নিল। দু একটা টিউশনি করতে চাইলো, করেছেও বোধহয়। চাকরি হচ্ছে না, ফ্যামিলির প্রেশার, এমন রংহীন জীবন, সব কিছু মিলে একজন বেপরোয়া মানুষ হয়ে উঠল ইব্রাজ। রুমে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে তাদের পাল্লায় পড়ে মদের বোতল হাতে উঠল। ঠোঁটে সিগারেটের ধোঁয়া লাগলো। এরপর কোনো এক রমণীর প্রেমে নিজেকে উৎসর্গ করে দিল। নিজের জীবনের সব রং মুছে দিয়ে অন্যের জীবন রাঙিয়ে দিতে চাইল। এদিকে মাঝ দিয়ে আমি এক হতভাগ্য নারী, যে রঙও পেলাম না, রং দিতেও পারলাম না। সম্পূর্ণ ঘরময় পিন পতন নীরবতা। ময়ের কথা শেষ হয়েছে কিনা সেটা রাহা জানে না, কিন্তু রাহার বলার মতো কোনো কথাই ছিল না। রাহা কি করবে বুঝতে পারল না। কি আজব,
এতটাই পাথর হয়েছে যে চোখে পানিও আসছে না। কেমন একটা একরোখা মনোভাবের হয়ে গেল। মৌ আরো কিছু বলাতে নিবে অমনি রাহার ফোনে আবার কল আসলো। রাহা জানে তিশান কল দিয়েছে। রাহা এই মুহূর্তে তিশানের কলে বিরক্ত হলো। বিরক্তিতে বিড়বিড় করে বলল, উনি কি কাজ করে না বুঝি? এতবার কল মেসেজ দেওয়ার সময় পায় কি করে? আশ্চর্য। বাসায় এসেছিস? কোথায় এখন তুই? রাহা কি বলবে কে জানে, তবে এটা জানে যে এখন তিশানের সাথে সুন্দর করে কথা বলতে হবে, তা না হলে সমস্যা। রাহা মাথা নিচু করে বলল, এত তাড়া কিসের তিশান ভাই? আমি কি আপনাকে বাসায় একা ফেলে রেখে এসেছি যে আপনি এমন করছেন?